আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে। এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারহানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নূর কথা বলেছে। এখন প্রথম দিকে উনি চারিদিকে আমি বলবো নূর শত্রু বানিয়েছে না বানায় নাই, মিত্র বানিয়েছে না বানায় নাই। উনি যেই কয়টা নাম বলছে, যা আমির খসরু মাহমুদকে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, মির্জা ফখরুল রে ইন্ডিয়ান দালাল বানাচ্ছে, আব্দুল আউয়াল মিন্টুকে দালাল বানাচ্ছে, নায়েবে আমির আবু তাহেরকে দালাল বানাচ্ছে, রুমিন ফারহানাকে দালাল বানাচ্ছে। এটা নূরের তো এটা বুঝার ভুল, তাদেরকে দালাল বানাচ্ছে না। যে নামগুলো বলছে এরা ভারতের আসলেই দালাল। এখন এই দালালদের নাম মেনশন করে নূর যদি বলে যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই লোকগুলোকে দালাল বানাচ্ছে, এটা কি নূরের রাজনৈতিক অদূরদর্শিতা নাকি নূরও তাদেরই একজন? আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ডক্টর মুজিবুর রহমান। ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কারণ নূরের যদি আপনি চিন্তা করেন ভিপি নূরের রাজনৈতিক জীবন এবং সে যেভাবে তার উত্থান, সেই যে আপনি অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে একটা সময় সে সত্যিকার অর্থেই জনগণ ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে, তাদের পালস বুঝে স্বৈর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং একটা পর্যায়ে আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব এখানে, আমি তাদের নাম বলবো না, আমরা কিন্তু এক সময় ফাইন্যান্সিয়ালি নূরকে সাপোর্ট করেছি এখান থেকে এবং ভালোভাবে, কারণ তখন তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ ছিল। আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতো এবং আমার বন্ধু আর কয়েকজন আছে যাদের সাথে যোগাযোগ করতো। এবং আমরা মনে করতাম যে ওই সময় এই আমি বলছি বেশ কয়েক বছর আগের কথা বলছি, ওই সময় নূরই একমাত্র ছিল যে তারা মানে ছাত্রলীগ এবং আওয়ামী গুন্ডা বাহিনীর অত্যাচারের পরেও নানা ধরনের ইস্যু নিয়ে আন্দোলন করেছে এবং একটা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার শেপ রিপ্রেজেন্ট করছে ওই সময়। পরবর্তীতে দুটা ঘটনা যার কারণে আমি এবং আমার বন্ধুরা ওকে সাপোর্ট দিইনি। একটা ঘটনা হলো যে আপনি জানেন নিশ্চয়ই মোসাদের কোন এক এজেন্টের সাথে তার একটা বৈঠক হয়েছিল, যেটা পরবর্তীতে প্রকাশ পেয়ে যায়। সে যদিও প্রথম দিকে ডিনাই করেছে, কিন্তু এটা দেখা যায় যে এটা সত্যতা ছিল। ২ নম্বর হলো এখান থেকে একটা সময় ইউনাইটেড স্টেটের কিছু রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গিয়েছিল স্টেট ডিপার্টমেন্টে, এবং কোন এক রিপ্রেজেন্টেটিভ যার সাথে আমার ডাইরেক্ট যোগাযোগ ছিল তার সাথে মিটিং হয়। 2-3 মিনিটসে তার সাথে যেসব কথাবার্তা হয় এটা হাসিনা সরকারের কাছে পৌঁছে যায় এবং আমাকে তখন কোশ্চেন করে যে তোমরা বললে এই লোকটা ভালো, বাট দিস ইজ হোয়াট উই ফাউন্ড আউট। তখন থেকে আমি বুঝে গেছি যে আমি বা আমরা অনেকেই যেটা মনে করতাম নূরকে নিয়ে, আসলে সেই নূর এখান থেকে সরে আসছে। কিসের জন্য সরে আসছে, টাকার লোভে না রাজনৈতিক ক্ষমতার লোভে, আমি সেই জায়গায় যাবো না, এটা ওই ভালো জানে, তবে ইট কুড বি বোথ। তারপর থেকে কিন্তু আমার নূরের প্রতি ওই ধরনের একটা যে রেসপেক্ট ছিল সেটা আমার নাই। এবং এই যে আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলন, যেটা আসলে যদি আপনি নূরের আগের অবস্থান চিন্তা করেন এবং তার যে উত্থান, নূর উড হ্যাভ বিন দ্য লিডার অফ দোজ, কিন্তু সে পারে নাই, কারণ সে ওই জায়গাতে সরে আসছে মানসিকভাবে, রাজনৈতিকভাবে, এবং হয়তোবা একটা পর্যায়ে সে হাসিনা সরকারকে মুখে যাই বলুক ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রাজনৈতিক দলের মতো সমর্থন যোগায় আসছে। সুতরাং ওই জায়গাটাতে সে তাকে নিতে পারেনি, যে জায়গাটা তার হওয়া উচিত ছিল, যে জায়গাটা সে একসময় ছিল। যার কারণে নূরকে বাদ দিয়েই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করছে তারা কিন্তু একদমই অপরিচিত মুখ, যারা এসে সামনে এসে আজকে তারাই হিরো হয়েছে, তারাই লিডার হয়েছে, নূর হয়নি।
ডক্টর মুজিব, আপনি বলছেন ইউএস আমেরিকা থেকে একজন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে গেছে এবং আপনি তার মাধ্যমে আপনি তাকে রিকোয়েস্ট করেছিলেন নূরের সাথে দেখা হবে, কথা হবে, এবং পরবর্তী সময় আপনি ওই ইউএস রিপ্রেজেন্টেটিভ আপনাকে বলেছে যে তুমি নূরকে যেভাবে রিপ্রেজেন্ট করছো নূর আসলে তা না। এর অর্থ কি? আপনি নূরকে যেভাবে অ্যাঞ্জেল হিসাবে রিপ্রেজেন্ট করছেন, আমি করছি, আমরা যেভাবে করছি, আমেরিকান রিপ্রেজেন্টেটিভ নূরের সাথে কথা বলে বুঝতে পেরেছে that he is not the one the way you and me we describe. আমরা এখান থেকে যেভাবে তাকে বলে দিচ্ছিলাম, আমার কাছে সেই খবরটা আসছে কিছুক্ষণের মধ্যেই, মিটিং এ কিছুক্ষণের মধ্যেই থ্রু মাই চ্যানেল, যে নূরের সাথে যা যা কথা হচ্ছে ওখানে 1-to-1, এবং আমি নূরকে তারপর কল করছি। আমি কল করে বলছি, আমি ডাইরেক্ট ওকে বলিনি যে আপনি করছেন, আমি বলছি যে আপনার সাথে যারা মিটিং এ ছিল আমার কাছে নিউজ আসছে যে এই কথাগুলো বাইরে চলে গেছে, ঠিক আছে? নূর নোজ দ্যাট, আমি তাকে বলছি। তারপর থেকে আমার ওই দিনের পর থেকে আমি কোনো দিন নূরের সাথে যোগাযোগ করি নাই। এনিওয়ে, কারণ আমি 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 ব্যক্তিগতভাবে আমি মানে আপনারা হয়তো বলবেন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এবং একটা জিনিস বিশ্বাস করি যে আমি কম্প্রোমাইজ করি না। আচ্ছা, এখন আসেন যে কথাটা আপনি বললেন, যে কারণে আজকে কথাটা আসলো, যে তার প্রতি যে অত্যাচারটা, সে যে কথাগুলো বলছে, এটাতে সে কিছু লোককে সেভ করার চেষ্টা করছে, বা তাকে গুণ গাচ্ছে, বা তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তারা ভারতের বা রয় দালাল। তারা দালাল কি দালাল না এটা জনগণ জানে, জনগণই দেখবে। তাদের কার্যক্রমে প্রকাশ্য বেশি তারা দালাল কি দালাল না। নূর যেটা করতেছে তার কার্যক্রমে প্রকাশ হচ্ছে, সে কি এখন তারপর আমি বলবো যে আমি আইনের শাসনে বিশ্বাসী। আমি নূর যদি খুনও করে থাকে কাউকে, নূরের সেই হিসাবে তার অ্যারেস্ট হয়ে তার বিচার হওয়া উচিত। কিন্তু কোন একটা জায়গায় যে কোন সামরিক বাহিনী কেউ যে তাকে আহত করবে, অত্যাচার করবে, মৃত্যুর মুখে ঠেলে দিবে, কারণ ওর হেড ইঞ্জুরি হয়েছে, হেড ইঞ্জুরি সে মারা যেতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় এই জিনিসের পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সেই জায়গাটা আমি আপনাকে নিয়ে যাবো। আর আমার কাছে মনে হয় আমরা ওইদিকে যাচ্ছি, আমরা ওই জায়গাটা যাব যে তাকে আঘাত করা হয়েছে। কিন্তু আমি এই সাবজেক্টটা কনক্লুড করতে চাচ্ছি। আপনি খুব ভালোভাবে বলেছেন যে 5-7টা নাম নূর মেনশন করছে যে এরা রয়ের দালাল, এরা বাস্তবার্থে রয়ের দালাল, ইন্ডিয়ার হয়ে কাজ করছে, সামনে ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ সব দিক থেকে রয়ের হয়ে কাজ করছে। আপনার কেন মনে হয় নূর তাদেরকে ডিফেন্ড করতে গেল? এটা কি ডিফেন্ড করতে গেল বিং দা হি জাস্ট ওয়ান্ট টু বি দা মেম্বার অফ বিএনপি, অর সে নিজেও রয়ের একজন? আসলে কোনটা? আচ্ছা, আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা বা শেখ হাসিনার সাথে যতগুলো লোক ছিল, কারো কি আপনি কোন সার্টিফিকেট দেখছে যে লেখা আছে শেখ হাসিনা এই যে রয়ের দালাল অ্যাপয়েন্ট করা হয়েছে? না, নাই, তাই না? কিন্তু আমরা জানি, কারণ তাদের কাজকর্মে তারা ইন্ডিয়ার রয়ের স্বার্থকে আফল করছে, এবং যেহেতু তারা কাজ করবে এটা করছে, সেই হিসেবে জনগণ পারসেপশন আছে যে তারা রয়ের দালাল বা রয়ের হয়ে কাজ করছে। এখন তারা রয় থেকে বেতন পাক, তাদের কাছে সার্টিফিকেট আছে কিনা আছে, ইট ডাজন্ট ম্যাটার। তাদের কাজে কর্মে, তাদের কথাবার্তায়, তাদের সবকিছুতে প্রকাশ যে তারা আরেকটা বিদেশি শক্তি, যারা বাংলাদেশের শত্রু, যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের উন্নতি চায় না, এমন একটা শক্তি যারা বাংলাদেশে গ্রাস করতে চায় সর্বতভাবে, তাদেরকে যারা সমর্থন করে, তাদের কাছে সার্টিফিকেট আছে কি না আছে আমার মাথা ব্যথা নাই। জনগণের জানার দরকারও নেই, জনগণ চায়ও না, চায় অ্যাকশন, কাজে। তো যেই ব্যক্তি এই ধরনের স্বার্থান্বেষী মহলকে সাপোর্ট দিবে এবং তাদেরকে প্রোটেক্ট করবে এবং তাদের পক্ষে কথা বলবে, আমি ধরে নিব সে জেনে হোক না জেনে হোক, তার কাছে সার্টিফিকেট থাকুক আর না থাকুক, সে প্রতি মাসে মশারা পাক আর না পাক, আমার কাছে সে ভারতের এজেন্ট, রয়্যাল এজেন্ট বা তার পক্ষে কাজ করতেছে। এখন এটা ক্লিয়ার, এবং এটা হলো প্রত্যেকের ব্যাপারে তাই। আমি যদি এখন এখানে দাঁড়িয়ে ভারতের ভুলগুলোকে না বলে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করি, আপনার এখানেই জনগণ বলবে যে হ্যাঁ, ডাক্তার মুজিবুর নিশ্চয়ই রয়্যাল এজেন্ট। আপনার কি মনে হয় না মুজিব ভাই, আপনি একজন পেশাগতভাবে একজন চিকিৎসক, কিন্তু তার চেয়েও আপনার বড় পরিচয়, আপনি জিয়ার রাজনীতির সাথে প্রথম থেকে জড়িত। আপনার কি মনে হয় না নূর তার সমগ্র রাজনৈতিক ক্যারিয়ারের উপরে একটা রিস্ক নিল এইভাবে, যেই চিহ্নিত রয়ের লোকজনদেরকে সে প্রোটেক্ট করার চেষ্টা করছে? আপনার এটা মনে হয় না? অফকোর্স, মানে আমি সেটা আপনাকে এই জন্য আগে হিস্ট্রিটা দিলাম যে নূর কোত্থেকে আসছে।
হ্যাঁ, নূর কিন্তু যখন শুরু করছে গণ অধিকার পরিষদ এবং সে যখন ভিপি হিসাবে আন্দোলনগুলো করছে, তখন কিন্তু সে ওই জায়গাটা ছিল না। জনগণ তাকে বিশ্বাস করত, ছাত্ররা তার পিছে ছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হয় সে বুঝতে পারছে বা সে সামহাও লোভে পড়ে গেছে, যার কারণে সে মোসাদের এজেন্টের সাথে যে দেখা করছে। আপনি যে বুঝতে চেষ্টা করেন, সে যদি, আমি বুঝলাম না সে এত বোকা হলো কি করে যে ওর একটা ট্র্যাপে সে পা দিল, এবং তাকে ওই ওই জিনিসটা করাই হয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার জন্য, এবং তারপর থেকে কিন্তু তার সে অবস্থান আর নাই বাংলাদেশে। তো এই জিনিসটা যারা বুঝে না একটা রাজনীতিতে এসে যে তাকে ট্র্যাপ করতে পারে, এবং এখন সে নিজে ট্র্যাপ হয়েছে কিনা আমি জানি না, সে হয়তো লোভে পেয়ে গেছে, সে হয়তো একটা পর্যায়ে মনে করছে যে এত কিছু করে কি হবে, আমার পরিচিত হয়ে গেছে, এখন আমি কিছু টাকা পয়সা বানাই, হ্যাঁ, হোয়াটএভার ইট ইজ। তো কিন্তু কথা হলো যে সে, যারা তাকে সমর্থন করতো সাধারণ জনগণ, তাদেরকে ধোকা দিচ্ছে। এই ধোকাটা দেওয়াটা তার ঠিক হয়নি। এবং যে কোনো রাজনীতিবিদ, যেমন আপনি জিয়া রহমানের কথা বললেন, জিয়া রহমানের ব্যাপারে আমি খুব পরিষ্কার করে বলি, আমি জিয়া রহমানের রাজনীতি বিশ্বাসী, এখনো বিশ্বাসী, আমি তাকে ভালোবাসি। জিয়া রহমানকে মারার পিছনে ভারতের ডাইরেক্ট ষড়যন্ত্র ছিল, এবং এই কারণে আমি ডাক্তার মুজিব কোনোদিন ভারতের এবং ভারত আধিপত্যবাদকে মেনে নিব না। বিএনপি মানুষ না মানুক এটা তাদের ব্যাপার, বা জিয়া রহমানের কারণে আমার কাছে আমার মৃত্যু পর্যন্ত আমি ভারতের রয়ের আধিপত্য মেনে নিব না, এবং আমি জিয়া রহমানের মৃত্যু এবং তার সাথে সাথে আরো যাদের এই রয়ের থ্রুতে মৃত্যু হচ্ছে তাদের আমি সবসময় বিচার চাই। আপনি এখানে আমি বলছি যে জিয়া রহমানের বিচার হওয়া উচিত, কারণ আমি জানি যে জিয়া রহমানের বিচার করতে গেলে রয়ের ইনভলভমেন্ট এসে পড়বে। আমি এটাও জানি আপনাকে আপনার 57 পেজের এফআইআর এর কথা আমি আপনাকে বলেছি, সেই জিনিসগুলো আছে এখনো। তারপরে আপনারা জানেন আমাদের পিলখানা হত্যাকাণ্ডতে তারা জড়িত। গত জুলাই আগস্টে যারা পালিয়ে গেছে প্লেনে করে, তারা জড়িত। তারা একটা সন্ত্রাসী রাষ্ট্র, এবং আমাদের রাষ্ট্রে নানাভাবে তারা সন্ত্রাস তৈরি করছে, তাদের এজেন্ট দিয়ে, রয়ের এজেন্ট দিয়ে হোক, যে এজেন্ট দিয়ে হোক। আমরা অ্যাড্রেস না করবো, আমরা বারবার এরকম রয়ের এজেন্টের খপ্পরে পড়ে যাবো। ওকে, আমরা আসছি ডক্টর শওকত আলী। আমি আপনার কাছে ডক্টর মুজিবের প্রত্যেকটা লজিক্যাল কথা আপনি শুনেছেন, আমি শুনেছি, নীরা শুনেছে। এখন ডক্টর ভিপি নূর, তাকে সবাই একসময় স্নেহ করত, আদর করত, সম্মান করত, ভালোবাসত। মনে হচ্ছে সে হবে ভবিষ্যতের মুজিব শেখ, ভবিষ্যতের মাওলানা ভাসানী, ভবিষ্যতের শেরে বাংলা, অথবা ভবিষ্যতের বিশাল একজন নেতা হবে সে। এভাবেই কামনা করছে। আপনি চিন্তা করে দেখছেন ডক্টর মুজিবের মতো লোক আমেরিকা থেকে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে। আমি করছি কি করি না এটা নীরা বলবে, এটা আর আমি বলতে চাই না, এটা নীরার কাছে যাব, কারণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট উই আর দ্য পিপল এর নীরা দেখে, আমি দেখি না। সো এটা নীরা দেখবে। তো আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, নূরের বর্তমান একটা পজিশন সে যেটা ক্রিয়েট করেছে, সে তার পজিশনটাকে একটু কলঙ্কিত করেছে কয়েকটা কাজ করে, আমি কাজের গুলো যাব না, কিন্তু চিহ্নিত ভারতীয় কিছু দালালদেরকে সে এই মুহূর্তে কেন ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী কেন গেল যেই মুহূর্তে তার রাজনীতি ভাটার দিকে, যেখানে তার অবস্থানটা অনেকটা বিতর্কিত, সে কেন চিহ্নিত রয়ের অপারেটিভদের ডিফেন্ড করতে গেল? ডক্টর শওকত আলী। জি ভাই, শুনলাম আমাদের ডাক্তার সাহেব সুন্দর বলেছেন, আপনিও ভালো একটা ভিডিও দেখিয়েছেন। এখানে দুটো প্রতিবাদ কিন্তু আমরা একসাথে করছি এবং করব। প্রথম হলো নূরের প্রতি, সে চোরই হোক, তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, আমাকে রক্ষী বাহিনীর কথা স্মরণ করিয়ে দেয় মুজিব আমলে। এইভাবে অনাচার অত্যাচারের তীব্র নিন্দা আমি করছি। একই সাথে নূরের আশু যে দুরবস্থার ভিতরে বেচারা জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তার থেকে আল্লাহ তাকে মাফ করুক, এটা আমি দোয়া করব। আমরা চারজন এখানে আছি, আমরা চারজনই কিন্তু তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছি, ইনক্লুডিং মাইসেলফ, এক্সকিউজ মি। তো এখন আমাদের ছোট ভাই হিসেবে আমরা এটা করেছি। অন দি আদার হ্যান্ড, নূর যে বক্তব্য দিয়েছে, যে ভিডিও আপনি দেখিয়েছেন, আমি এটা রিজেক্ট করে দিলাম। তার কোনো অধিকার নেই এই ধরনের কথাবার্তা বলা, যে প্রবাস থেকে ভিডিও করে আমাদের রাজনীতি নাই করবে। বাবা, তুমি নতুন মানুষ,
এইভাবে কথা বলা উচিত না। তোমার রাজনীতিকে এই প্রবাস থেকে ভিডিও করেই কিন্তু যে পর্যায়ে নিয়ে আসা হয়েছে, এটা ভিডিওওয়ালারাই করেছে, নাথিং রং। তোমার অধিকার বলার অধিকারের জন্য কিন্তু আজকে 4 জন আমরা এখানে রয়েছি। তোমার পরে অন্যায় হয়েছে, তার প্রতিবাদ আমরা করছি। তোমার বক্তব্যকে টিকিয়ে রাখার জন্য আমরা বলছি, যদিও সে বক্তব্য আমাদের বিরুদ্ধে যায়। এটাই তো পলিটিক্সের নিয়ম। আমরা তীব্র নিন্দা করছি। সেনাবাহিনী এবং পুলিশ তাকে যেভাবে মারছে, তার বাড়ির শব্দগুলো আমার কানে বাজছে। এটা কুকুর বিড়াল কেউ মারতে পারে না। এই দেশের কোন নাগরিকের অধিকার নাই, নূর যতই দালালি করুক না কেন। এবার আপনার সেকেন্ড প্রশ্নে আপনি আসেন। নূর যে কথাটা বললেন, আমাদের ডাক্তার সাহেব আপনি বলেছেন, এবং আপনি এর সময় খুবই ভোকাল ছিলেন। মোসাদ্দের মেহেন্দি সাফেদির সাথে কথা বলে জেনে উনি মিডল ইস্ট থেকে যখন ফিরে আসে, এয়ারপোর্ট থেকে কোথায় গিয়েছিল ভাই সাহেব? মিল্টন ভাই আপনি ভালো করেই জানেন উনি ইন্ডিয়ান এমবেসিতে গিয়েছিলেন, এবং পরস্পর যখনই কোনো রকম আন্দোলন করেন তখন উনি ইন্ডিয়ান এমবেসিতে যায়। ডাক্তার মুজিব ঠিকই বলেছে, আমরা তাকে 100% সাপোর্ট করেছি যখন সে ভিপি ছিল, যখন সে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। এই সময় বিএনপির কোনো খবর ছিল না, কোনো রাজনীতিবিদরা কথা বলতো না। এবং আমার দুঃখ হয় যে উপমহাদেশে রাজনীতিতে অনেক নাকি জেল খেটে বড় বহু বাহাদুরি দেখায়, যে এত বছর জেল কেটেছে, কিন্তু মায়ের খাওয়ার ব্যাপারে মানে সব সরকারের আমলে নূরের উপরে কিন্তু আর কেউ নাই। বেচারা বেঁচে আছে কি করে, এটা আমাদের বড়। আমরা তারপরও একটা কথা আমরা বলবো, নূর অনেক অন্যায় করেছে, অন্যায় দোষ করেছে। সে একটা কথা বলেছে খুবই কিছুদিন আগে, রুমিন ফারান্না বলেছে ফকিনীর পুত্রা রাজনীতিতে আসছে। আপনি জানেন আমরা তীব্রভাবে তার এই নষ্ট বক্তব্যের তীব্র নিন্দা করেছি। বাংলাদেশের 60% মানুষ কৃষিভিত্তিক একটা দরিদ্র দেশ থেকে আমরা উঠে আসছি। কে কার বাচ্চা কদ্দূর আমাদের ঘরের সাথে ঘর লাগানো কিন্তু বের করা 1 2 3, এবং আমরা জানি। এই কিছুদিন আগে দেখেন নূর বলল যে ট্যাক্সি ড্রাইভার অমুক, ও কি জানে? ডাক্তার মুজিব জানে ভালো করেই, আমার দেশের একটা সন্তান এদেশে পড়াশোনা করতে যে ডাক্তারি পরীক্ষার জন্য ট্যাক্সি চালায়, এবং ট্যাক্সি চালিয়ে এখানে এমবি পরীক্ষা দিয়ে ডাক্তারি পরীক্ষাতে পাস করে একটা ফার্স্ট ক্লাস ডাক্তার হয়। তার একটা পেশা আছে, এটা হালাল পেশা। যার বিরুদ্ধে সেই কথা বলছে, এটা কমপ্লিটলি আই কন্ডেম ইট। হি হ্যাজ নো রাইট। সে যদি জনগণের সাথে রাজনীতি করতে চায়, এই পবিত্র মানুষদের সম্পর্কে, বিদেশি মানুষদের সম্পর্কে তার হুঁশিয়ার। ভাই এর তো একটা ড্রাইভিং প্রফেশন আছে। নূর ভাই আপনার কি প্রফেশন আছে? টেল মি। সমস্ত জাতির সামনে আপনাকে বলতে হবে, আপনার পয়সা আমরা দিইনি, আপনার লালন পালন করিনি, জ্যাকব মিল্টন দিইনি। আপনার বাচ্চার দুধ যখন আপনি কিনতে পারেন না, জ্যাকব মিল্টন তার বাড়িতে ফ্যান পর্যন্ত কিনে দিয়েছে। আই নো ইট ফ্রম দি লং টাইম, ইউ নো উই আর হেল্পিং ইউ। এখন তুমি যে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছ, আমাদের বক্তব্য তুমি বাদ দিতে পারবা? তোমার থেকে বড় বড় পণ্ডিত আসলো। তোমাদের সৌভাগ্য যে জ্যাকব মিল্টন, ডক্টর মুজিবার, এখানে নিউরো আছে, আমরা আছি, যে আমরা দেশকে ভালোবেসে আমরা এখনো বাংলাদেশকে ঠিক প্রথম কাতারের একজন ফার্স্ট ক্লাস সিটিজেন, দেশপ্রেমিক সিটিজেন হিসেবে কথা বলে। এটা তোমাদের সৌভাগ্য। আমাদের কিছু নেওয়ার আছে, আমরা খালি দিয়েই গেছি। এইবার মাত্র 3 মাস আগে যে আমার যে সম্পদ 2 বিঘা জমি, যার দাম প্রায় 6 কোটি টাকা হবে, নিজে লিখে দিয়েছি আমি একটা প্রাইমারি স্কুলের জন্য। আমার গ্রামের বাচ্চাদের স্কুল ছিল না, আমি দিয়েছি। বাহাদুরি করো না ভাই, এই সমস্ত বাহাদুরি চলে না। বাংলাদেশের পলিটিক্স এগুলো চলবে না। সুতরাং সোজা পথে এসো। আবার আমি আবারও কন্ডেম করি যে সেনাবাহিনীর লোকগুলো, যে পুলিশরা নূরের গায়ে হাত দিয়েছে, এই হাতকে আমাদের কেটে দিতে হবে। তারা যেন দ্বিতীয়বার শেখ মুজিবের মতো বাংলাদেশের রক্ষী বাহিনী এসে, বাংলাদেশ সেনাবাহিনী রক্ষী বাহিনী না ভাই, আমরা মনে করি এখানে সুসন্তান আছে, আমরা ইনস্টিটিউশনকে সাপোর্ট করি। তার অর্থ এ না যে কথাটা আপনি বলছেন যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে হঠাৎ করে এসে এইভাবে মার, আমি কোন ক্রমে আমরা গ্রহণ করব না। ইমিডিয়েটলি বিচার। আমি স্যারের কাছে আবেদন করব, স্যার ওই বিচার, ওই যে তদন্ত এর মধ্যে যাবেন না। আপনার সামনে রয়েছে ভিডিও, আপনি এদেরকে প্রত্যেকেই চেনেন, ধরেন
বন্দী করেন, তারপরে আমরা তদন্ত কমিটি গঠন করব। ওই তদন্ত কমিটির রিপোর্টের জন্য, বিকজ জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। একটা বছর ধরে আমরা এটা দেখেছি। ওকে ডক্টর শওকত আলী, আমি আপনার কাছে ব্যাক করব। নিরুনিরা আপনাকে একটা কথা বলি, ডক্টর মুজিব ভাই এবং ডক্টর শওকত আলী একটা কথা বলছে। নীরা, আপনার মাইক্রোফোনটা বোধহয় অফ, আপনি অন করে নিতে পারেন। আচ্ছা, ওনার একটা কথা বলছে। একটা জিনিস আমি আপনাদেরকে ক্লারিফাই করি, মেহেদী সাফাদি নামের লোকটার সাথে নূর দেখা করছে, এটা সত্য, দেখা করছে। কিন্তু একটা কথা, মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না। মেহেদী সাফাদি হচ্ছে ইসরায়েলি একটা বাটপার, ইসরায়েলি নাগরিক এবং একটা বাটপার। মেহেদী সাফাদিরে আমার চাইতে ভালো বাংলাদেশের কেউ চিনে না। কারেক্ট, ইউ ইন্টারভিউড হিম। ইয়েস, হ্যাঁ। তো রাত্র ৩টার সময় আমি হারামজাদারে ওয়াশিংটন ডিসি থেকে গার্ড ধরে আইনা আমি বসাইয়া ইন্টারভিউ করছি। সো এই নূর মোসাদের এজেন্টের সাথে বসছে, এই কথাটা সর্বৈব মিথ্যা কথা। কিন্তু মেহেদী সাফাদির সাথে দেখা করছে, এটা সত্য কথা। ঠিক আছে, কিন্তু শওকত ভাই খুব ট্রিকি একটা কথা বলছে, যেটা সঠিক ইনফরমেশন। কথা ছিল নূর মিডল ইস্ট থেকে ব্যাক করার সাথে সাথে তাকে গ্রেফতার করবে, কিন্তু ভারতীয় হাই কমিশনার ইন্টারভেনশনে, রাষ্ট্রদূত হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার ইন্টারভেনশনে নূরকে গ্রেফতার করা হয় নাই। সে এয়ারপোর্ট থেকে সরাসরি ভারতীয় হাই কমিশনে গেছে। শওকত ভাই কথাটাকে এভাবে বলছে। আপনার কাছে এখন আমার প্রশ্নটা হলো, এই মেহেদী সাফাদিকে আপনি কিন্তু রাত্রে দেখেছেন, যেই রাতে আমরা মেহেদী সাফাদিকে পিক আপ করছিলাম, এবং আপনি কিন্তু চোখে দেখেছেন এই নিউ ইয়র্কে বা আমেরিকায় একটা বাটপাট্টায় বিএনপির নেতা আছে, নাম সাইদ কি জানি জাহিদ এফ সর্দার সাদিক। আমাকে একটু বলেন, এই লাগোডিয়া এয়ারপোর্টে সাফাদি কি করতেছিল? আগে আমাকে এই প্রশ্নটার একটু উত্তর দেন। সাফাদি কি করতেছিল সাদিকে? থ্যাংক ইউ জেকব ভাই। আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি জানি কি করেছে, পাস্ট ইজ পাস্ট। আমি আপনাকে বলি, আমি জানি আপনি এই বিএনপির এই রাজনীতির সাথে আপনি জড়িত। আপনার চোখের সামনে মেহেদী সাফাদি জাহিদের সর্দার সাদির এই গলার কলার ধরে ঘুষাইতে শুরু করে নাই, জুতা দিয়া পিটায় নাই? হ্যাঁ, আপনি এরকম অনেককেই উঠাই নিয়ে আসছেন অনেক জায়গা থেকে, বাট এটা এখন মানে বলতে চাচ্ছি না সেটা। কিন্তু আমাকে একটু বলেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি? জাহিদের সর্দার সাদিরে কলারটা ধইরা ঘুষি মারছে, নাক ফাটানোর থেকে আমি বাঁচায় নিয়ে আসছিলাম জাহিদের সর্দার সাদিরে। এটা সত্য না মিথ্যা? আপনার এই সত্যকে সত্য বলেই আমি এটার কোনো উত্তর দিতে চাচ্ছি না, এটাই ধরে নেন। ওকে, ঠিক আছে, উত্তর তো আমি দিতে পারবো না, হুইচ ইজ ট্রু। ওকে, এখন এবার বলেন তো, আপনার মনে কি কোনো সন্দেহ ছিল এই মেহেদী সাফাদি কোনো মোসাদের এজেন্ট না? না না, সন্দেহ থাকবে কেন? তাকে যেভাবে আপনি ইন্টারোগেশন করেছেন সবই তো পরে তো ছাইরা দেমার তাইন্দাবাসি, আমি এর মধ্যে কিছু নাই সে বলে মানে পার পাইছে, কিন্তু সে ভারতের একটা এজেন্ট। ভারতের এজেন্ট? সে ভারতের একটা এজেন্ট, বাংলাদেশের বিপক্ষে কাজ করার জন্য ভারত তাকে বাংলাদেশে মানে দায়িত্ব দিয়েছে এই কাজ করার জন্য, সেইটা হলো মেহেদী সাফাদি। ওকে, এখন তাইলে আমি আর আপনি কনক্লুড করতে পারি যে মেহেদী সাফাদি কোনো মোসাদের কেউ না, সে ইসরায়েলি একজন নাগরিক, ভারতের রয়্যাল একজন এজেন্ট, এবং আরেকটা কথা, ভারতের বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী। রাইট, বিজেপির একজন শুভাকাঙ্ক্ষী, সেটা সে। ওকে, এখন এই নূর এই ভারতের দালাল মেহেদী সাফাদির সাথে দেখা করছে। এই নূর ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বিক্রম কি জানি নাম, তারপরে প্রণয় ভার্মা, তারপরে রিভা গাঙ্গুলি, এদের সবার সাথে নূরের হাজার হাজার ছবি আছে মার্কেটে। এখন আপনি আমাকে একটু কথা বলেন তো, নূর
বাংলাদেশের রাজনীতি করে, একদিকে নূর ড্রামা করলো যে আমি ভারতীয় হাই কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে চাইতেছি, ভারতীয় হাই কমিশনে সামনে স্লোগানের রাস্তা দিয়া পিছন দিক থেকে সে হাই কমিশনারদের সাথে দেখা করে এবং ওখান থেকে বেনিফিট খায়। ডক্টর মুজিবের কথা আপনি শুনছেন, ডক্টর মুজিব নূরকে পোর্ট্রে করছে আমেরিকান অফিসিয়ালদের কাছে যে নূর একজন দেশপ্রেমিক, নূর ভারতের দালাল না। কিন্তু আমেরিকান রিপ্রেজেন্টেটিভরা নূরের সাথে দেখা করেই টের পাইছে যে ডক্টর মুজিবও যেমন ভুল, আমি জেকব মিল্টনও ভুল। কারণ আমিও চিন্তা করছি মুজিব বাংলাদেশ প্রেমী, ভারত প্রেমী না। তাইলে এখন মুজিবরা যখন ভিপি নূর যখন আমির খসরু মাহমুদরে ডিফেন্ড করে, রুমিন ফারহানাকে ডিফেন্ড করে, আব্দুল্লাহ ওয়াল মিন্টুরে ডিফেন্ড করে, বিএনপির শাওয়ারে ডিফেন্ড করে, আপনার মনে আপনার ব্রেইনে কি আসে? এই নূর কি বাংলাদেশের, নাকি যাদেরকে সে ডিফেন্ড করতে চাইছে সে নিজেও এই দালালদের একজন? আপনার কি মনে হয়? জেকব ভাই, নূরকে পার্টিকুলারলি কোনো পাত্রে আপনি এই মুহূর্তে ফেলতে পারবেন না, কারণ বাংলাদেশটা একটা হাঙ্গরের মধ্যে চলছে। তো নূর হলো একটা চুনোপুটি, নূর কখনো একটা বিগ ফিশের পেটে ঢুকে বের হয়। কিন্তু নূরের যে পজিশনটা এখন পর্যন্ত, নূর তো স্থায়ীভাবে কোথাও স্ট্রাইক করতে পারতেছে না। আর নূরকে এই জন্য ওকে দেখা যাচ্ছে আজকে নূর এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। এটা মানে ওর যে এক্সপিরিয়েন্স এবং ওর যে রাজনৈতিক ভিউ, যেটা ওর সব ওয়েতে সবার ভিতরে গিয়ে বিষয়টা দেখতেছে। আর দেখার বিষয় যে আমি প্রথমত এই কথাটাই বলবো যে বাংলাদেশটা একটা হাঙ্গরের পেটের ভিতরে আছে। তাই সেখানে নূর তো হাঙ্গরের পেটে, ওকে তো সময় বিশেষ, জায়গা বিশেষ এক একটা মানে রং ধারণ করতে হচ্ছে। আমি এটা নূরের দোষের কিছু মানে বলবো না এখন, কারণ বাংলাদেশে তো রাজনীতি নাই। ওকে নীরা, আপনি যেটা বলছেন আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। মুজিব শেখ যখন রাজনীতি শুরু করে, সে সরোয়ার্দির পাঞ্জাবের কোনা ধইরা রাজনীতি করছে। আমার কথা শুনেন আগে। নূরকে তখন মুজিব শেখকে তখন পরামর্শ দেওয়া হইলো যে তুমি ইন্স্যুরেন্সের দালালি কইরা, পাকিস্তানের দালালি কইরা, অন্যদিকে দালালি কইরা কিছু টাকা পয়সা জোগাড় কইরা লও। যে টাকা পয়সা জোগাড় করার মাধ্যমে 32 নম্বরের বাড়ি বানাইছে মুজিব, ছেলেপাদের লেখাপড়া করাইছে, দুর্নীতি কইরা তার বাবা 8 পাস লুৎফুর রহমান লাল মেয়ারে পিয়ন থেকে সেরেস্তাদার বানাইছে এই মুজিব শেখ। আপনি কি মনে করেন না নূর মুজিবরে কপি করা শুরু করছে, যে নূরও একটু পয়সা পাতি বানায় লোক সবাই রে দিয়ে? আপনার কি এটা মনে হয় না? হ্যাঁ, সেটা মনে হয়েছে। তবে মুজিব শেখের দেখেন, আপনি যে কথাটা বলছেন এটা তো কোনো মানে এটা একটা মানে ইতিহাস, মানে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট মুজিব শেখের। আচ্ছা, তাইলে মুজিব শেখের এই কথা যখন বলছেন যে এই ভারত, এই মুজিব শেখের নিজ মুখে বলে গেছে যে ভারতকে তোমরা বিশ্বাস করো না, কারণ এই ভারত কিন্তু মুজিবের গায়েও হাত তুলছে। যেদিন হাত তুলছে সেদিন কিন্তু মুজিব বলে গেছে যে এই ভারত আমাদের বন্ধু না। ওকে নীরা, থামেন, এখানে থামেন। আপনাকে এখন বলি, আপনি কি বলবেন তাইলে মুজিব শেখরে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় তার পাশার মধ্যে লাইটটাই ছিল ভারতীয়রা, নূর কি তাইলে বাংলাদেশে এই লাত্তিটা খাইলো ভারতীয়দের দ্বারা? এটা তো ভারতীয় লাত্তি। 100% আমি সেখানে আসতে চাচ্ছিলাম যে নূরের ভূমিকা, নূর যেই জায়গা থেকে উঠে আসছে, যেভাবে স্ট্রাগল করে আসছে, এবং নূর কিন্তু ওই মানে রাজনৈতিক প্রেক্ষাপটে সে কিন্তু টোকাই না। এটা চিন্তা করলে ভুল হবে। নূরের যেখানে ক্রেডিট নেওয়ার, ক্রেডিট পাওয়ার, সেটা আমাদেরকে দিতে হবে। নূর টোকাই না। আজকে যে নূরের গায়ে যে হাত দেওয়া হয়েছে, কে হাত দিয়েছে? এই ভারত হাত দিয়েছে। এই ভারত যেরকম শেখ মুজিবের গায়ে হাত দিছে, ঠিক নূরের গায়ে এই হাতটা দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে, এবং ভারত যুগে যুগে এই কাজই করবে এবং করে আসছে। এটা ভারতের ডিপ্লোমেসি। নীরা, আপনি অনেকদিন ধরে টক শো করেন, আজকের প্রথম আপনার প্রতি আমার রেসপেক্ট আরো বাইরে গেল। আপনি মুজিবের পাছায় পিটানির লগে যেভাবে নূরেরটা মিলাইয়া দিচ্ছেন, অনেক ধন্যবাদ। খুব ভালো বলছেন, কারেক্ট, ঠিক আছে, খুব ভালো বলছেন ডক্টর মুজিব। এবার আপনার কাছেই আসবো। নীরা খুব সুন্দরভাবে ডটটা মিলাইয়া দিচ্ছে।
মুজিবের পাশায় যেভাবে লাথি লাগাইছে ভারতীয় পুলিশরা, নূরের পাশায়ও ঠিক লাথিটা বাংলাদেশে বসে ভারতীয় লোকজনরা ওয়াকারের মাধ্যমে, কর্নেল রাকিবের মাধ্যমে লাগাইয়া দিছে। এখন আপনাকে আমি এই যে নূরের গায়ে যারা হাত তুলছে, আমি আপনাদেরকে স্পেসিফিক 2-3টা নাম বলি, এরা জড়িত সরাসরি। নূরের ওখানে 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রাকিব। লেফটেন্যান্ট কর্নেল রাকিব হলো অ্যাক্টিভ ছাত্রলীগের মেম্বার। আইএসএসবি তে ফেল করার পরেও তাকে পাস করাইয়া মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিব। তার সাথে আরেকজন ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান, সেও ছাত্রলীগের যুবলীগের মেম্বার, আইএসএসবি তে ফেল করছে। হাসিনা রিকমেন্ডেশনে তাদেরকে আইএসএসবি ক্রস করাইয়া তাদেরকে মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে। এখন এই রাকিব ছিল, বর্তমানে একজন জেনারেল আছে, হাজতে আছে, জেনারেল সালাউদ্দিন মিয়াজি। সালাউদ্দিন মিয়াজি কিন্তু এখন বাংলাদেশের হাজতে। তারই পার্সোনাল স্টাফ ছিল লেফটেন্যান্ট কর্নেল রাকিব। এবং এই রাকিব নূরের পিঠে লাথি মাইরা বলছে, জুলাই বিপ্লব তোর হোগায় ঢুকাইয়া দিব। আমি আপনার কাছে, by the way, 18 Bengal is the under command unit of 9 infantry division. সাভার ক্যান্টনমেন্টে যে 9ম পদাতিক ডিভিশন আছে, এটার অধীনস্থ একটা ইউনিট 18 ইস্ট বেঙ্গল। এবং ওখানে একজন মুজিব প্রেমী, একজন বঙ্গবন্ধু প্রেমী, একজন আওয়ামী প্রেমী, একজন হাসিনা প্রেমী, একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল, তার নাম ব্রিগেডিয়ার জেনারেল SM আসাদুল হক। এই ভারতীয় ভণ্ড শুয়োরকে সেনাপ্রধান মির্জাফর কিছুদিন আগে 9ম পদাতিক ডিভিশনের জিওসি বানাইছে। তার নির্দেশে নূরের উপরে এই আক্রমণটা চালানো হয়েছে। এখন আমি আপনার কাছ থেকে এমনি জানতে চাচ্ছি, নীরার কথা ছিল মুজিবরে ভারতীয়রা পিটাইছে, এই পিটানিটা নূরের এইখানে দিয়ে দিছে। মুজিব তার লেসন শিখা গেছে। আগরতলায় পন্দের মধ্যে লাথি দেওয়ার পরেই মুজিব বুঝা গেছে যে মালাউনরা মালাউন, এদেরকে বিশ্বাস করা যাবে না। আপনি কি মনে করেন নূর এইটা বুঝছে কিনা? আমি চাচ্ছি এটার উপরে আপনি একটু মন্তব্য করেন। এবং জেনারেল ওয়াকারের আসল উদ্দেশ্য কি? কারণ ওয়াকারের কোনো গ্রহণযোগ্যতা আর্মিতে নাই। এখন কি সে আর্মির পুরা ছাত্রলীগ যুবলীগারদের একত্র করে আর্মিকে জনগণের সামনে পচানোর পায়তারা করতেছে, নূরের উপরে অ্যাটাক করে, নাকি তার অন্য কোনো টার্গেট আছে? ডক্টর মজিদ। থ্যাংক ইউ। এখানে বেশ কয়েকটা কোশ্চেন করা হয়েছে, আমি একটা একটা করে আপনাকে বলি। প্রথমত, নূরের উপরে যেটা করা হয়েছে আমি এটা তীব্র নিন্দা করি। বাংলাদেশে এইভাবে আইন হাতে তুলে একজন সম্মানিত একজন রাজনীতিবিদ, নূরের ব্যাপারে যেটি আমার ফিলিং থাকুক না কেন, তাকে এইভাবে জনসম্মুখে প্রপার চার্জ না করে, বিচার না করে তাকে এইভাবে মারাটা, এটা আমি তীব্র নিন্দা জানি। এটা মার্ডারের সমতুল্য, সে মারা যেতে পারে। 2 নম্বর কথা হলো, যে লোকটা মেরেছে কর্নেল, কি নাম বলেন আপনি? রাকিব। সে সিভিল ড্রেসে ছিল ওই সময়। জি। যেহেতু একজন ব্যক্তি সিভিল ড্রেসে ছিল, আর্মি ড্রেসের না, সুতরাং তার কন্ডাক্ট উইল বি লুকড অ্যাট অ্যাজ এ সিভিলিয়ান। এবং সিভিলিয়ান একটা রাজনৈতিক বা কোন একটা লোকের হাতে, বাংলাদেশে একটা লোকের হাতে এইভাবে ইয়ে করছে, আমি জোর দাবি জানাবো তাকে যাতে একজন সিভিলিয়ান হিসাবে তার বিচার করা হয়। কারণ তার, সে আর্মির যত কিছুই হোক না কেন, সে সিভিল ড্রেসে এসে সে এইভাবে সে একজন বাংলাদেশি নাগরিকের উপরে এক আক্রমণ করেছে। এখন কথা হলো যে এর পিছনে কি উদ্দেশ্য? উদ্দেশ্য খুব ক্লিয়ার। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি, তাহলে আপনার হয়তো আরো ক্লিয়ার হবে এটা। প্রথমত একটু ব্যাকগ্রাউন্ডটা, গত 15-16 বছরে আওয়ামী লীগ রকে দিয়ে বাংলাদেশের সমস্ত লেভেলে, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, সব লেভেলে ভারতীয় এজেন্টদেরকে বসাই দিয়ে গেছে মাল্টিপল লেভেলে, যাতে করে একটা লেভেল পড়ে গেলে আরেকটা লেভেল দাঁড়িয়ে যেতে পারে। এবং সেই কারণে আপনার মনে আছে
হাসিনা বলতো যে আমি 2042 সন পর্যন্ত এই দেশে শাসন করব, কারণ তাদের ওই প্ল্যানে 4-5 লেভেলে তারা এভাবে লোক তৈরি করে সাজিয়ে দিয়ে গেছে। যার কারণে এই গত 1 বছরে ইউনূস সরকার ওনাদের ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা যেটা আমি ধরবো সেটা হলো যে তারা জেনে শুনে এই আওয়ামী এই স্বৈরাচারের পক্ষের লোক, ভারতের পক্ষের লোকগুলোকে একজনকেও তাদের জায়গা থেকে সরায়নি। যার কারণে এই যে ঘটনাগুলো ঘটতেছে এটা স্বাভাবিকভাবেই ঘটবে, কারণ এইটা রয়ের মাল্টিপল প্ল্যানের অংশ, এটা হাসিনা এবং আওয়ামী লীগের মাল্টিপল প্ল্যানের অংশ। এই অংশের যেহেতু নাড়াচাড়া করা হয় নাই, যেহেতু এদিকে সরানো হয় নাই, এই সরকারকে সেইটার তাপটা, সেইটার যেই এই যে জিনিসটা হবে এটা ধরে নিয়ে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এটা তাদের ব্যর্থতা। তারা এতদিন পর্যন্ত একটা পুলিশ অফিসার 1 বছর হয়ে গেছে, পুলিশ নতুন পুলিশ নেয় নাই, আর্মিতে নতুন ইয়ে করে নাই, আর্মির যে হেড যাকে সবাই জানে যে হাসিনার আত্মীয় এবং সে রয়ের এজেন্ট, তাকে সে যথেষ্ট জায়গায় রাখছে। এবং শুধু তাই না, তার সাথে যত সাঙ্গপাঙ্গ আছে ভারতের অ্যাপয়েন্টেড লেফটেন্যান্ট জেনারেল এবং প্রমোশন পেয়েছে তাদের প্রত্যেকে জায়গা মতো রাখা হচ্ছে। আপনি কখনোই আশা করতে পারেন না যে যে জিনিসগুলো আপনারা রাখছেন তার থেকে ভালো কিছু, হঠাৎ করে তারা দেশপ্রেমিক হয়ে যাবে সবাই এবং দেশের জন্য জান দিয়ে দেবে। এটা অবাস্তব চিন্তা। এটা যারা করে তারা একটা, আমি মনে করি যে তারা আইদার তারা ডিমেন্টেড, তারা বুঝে না রাজনীতি, অথবা তারা লস দেয়ার ইন্টেলিজেন্স। মানে তাদের কথাটা আসি, আপনার যেটা কোশ্চেনটা আসছে কেন এটা হচ্ছে, এটা পিছনে কি আছে। আপনার নিশ্চয় মনে আছে জিয়া রহমান মারা যাওয়ার পরে দেশে যে পরিস্থিতি ছিল, আর্মি চেলো আর্মি দখল শাসনভার নিতে পারে না, জনগণ তখন রাস্তায় ছিল। জনগণ তখন জিয়া রহমানের মৃত্যুতে যে এফেক্টটা দেখাচ্ছে, আর্মির ভিতরে সুপ্ত ইচ্ছা থাকলে তারা ভয় পেয়ে গেছে জনগণের এগেন্সে কিছু করে আর্মি দখল করবে। তার ফলে ইলেকশন হয়, 7টা সে প্রেসিডেন্ট হলো। কিন্তু আর্মি যে খায়েশটা, এরশাদের যে খায়েশটা, এবং এরশাদের সাথে যারা সুবিধাবাদী যে লোক ছিল তাদের খায়েশটা হলো দেশের শাসনভার হাতে দেওয়া এবং লুটপাট করা। তো তারা কি করলো, তারা একটা সেট আপ করলো। সেট আপ করলো, আমি জানি না আপনার মনে আছে কিনা, ইন্দু নামে একটা সন্ত্রাসী ছিল, তাকে সেট আপ করছে। এবং এর সাথে যারা জড়িত তখনকার সরকারের মধ্যে কিছু লোক জড়িত, আমি তাদের নাম জানি আজকে এখানে নাইবা বললাম, সেই ইন্দুকে দিয়ে আপনার কাশেম, আবুল কাশেম তখন ইউথ মিনিস্টার ছিল, তার বাসায় এনে এটাকে পুরো সেট আপ করে তখন জনগণকে দেখাচ্ছে যে এই সরকার এই গুন্ডা পান্ডা সন্ত্রাসীদেরকে সাপোর্ট করতেছে, এবং এই সরকার দেশে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না। এবং সেই সুবাদে এরশাদ বিনা রক্তপাতে একজন ইলেক্টেড সরকারকে সরিয়ে দিয়ে দখল করে, এবং দখল করে 9 বছর স্বৈরশাসন কাজ করে। এই স্বৈরশাসনের ছত্রছায়ায় কিন্তু এই যে গত দিনে যে স্বৈরশাসক তার উত্থান হয়, হাসিনার উত্থান কিন্তু এই স্বৈরশাসকের আন্ডারে উত্থানটা হয়, এবং সেটাও রয়ের মাস্টার প্ল্যানের অংশ। এখন যেটা হচ্ছে, এই এই রয়ের এজেন্টরা, এই ভারতের যারা আপনার স্পেন্সার আছেন, যারা তাদের এই মনে করে দেশের প্রেমের চেয়ে ভারত প্রেমের মূল, তারাই কিন্তু আজকে এই জিনিসগুলো করে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। তারা জানে জনগণ সামরিক শাসন চায় না, তারা জানে জনগণ ওয়াকারকে চায় না, কিন্তু তারা একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে এই সরকার ফেল, এই দেশে এখন অরাজকতা চলতেছে, এই দেশে আইন শৃঙ্খলা নাই। কিন্তু দেখেন এই সবগুলো লোক কিন্তু তাদেরই লোক, পুলিশও তাদের লোক, পুলিশও তাদের লোক, সবাই তারা একসাথে মিলে এগুলো করতেছে। এই জন্য বলছি যে ধরেন 9 ডিভিশনের পদাতিক বাহিনীর একজন সিভিল ডিসিজে মারা, এটা একটা আর্মি কোডের ভায়োলেশন। আপনি যে কোনো একটা সত্যিকারের দেশপ্রেমিক আর্মি অফিসারকে এটা করতে পারবেন না। সে যেহেতু পার্ট অফ দ্য ষড়যন্ত্র, এবং আমি প্রিটি শিওর সে হয়তো ভাবতেছে যে ওয়াকার সাহেব যদি যখন আমাদের শাসন নিয়ে নিবেন কু করে, তাহলে তার একটা বিরাট প্রমোশন হবে এবং সে উইল গেট আউট সামথিং। সো এই জিনিসটা হলো পুরোপুরি জনগণের বুঝতে হবে এইটার পিছনে বড় ষড়যন্ত্র আছে, জনগণের সজাগ থাকতে হবে। আমরা এই দেশে আর্মি রুল চাই না, কারণ আমরা জানি আর্মির ছত্রছায়ায় কিছুই না, এটা ইন্ডিয়ার রুল হবে, এবং ভারতের এই সম্প্রসারণবাদের চলবে, এবং আওয়ামী লীগ আবার ফিরে আসবে যদি আমরা এই ওয়াকারকে যদি আমরা অ্যালাউ করি টু ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, যেটাকে তারা জাস্টিফাই করবে এই আন্দোলনের মাধ্যমে যে সরকার আসছেন সেই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য।
এই ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। আমার বিনীত অনুরোধ আপনার থ্রুতে যে জনগণ যাতে রাস্তায় থাকে, আন্দোলন বিপ্লব কিন্তু শেষ হয়নি, বিপ্লবের ধারাবাহিকতা চলতে হবে এবং বিপ্লব যদি কন্টিনিউ করে, যেইভাবে জিয়া রহমান মারা যাওয়ার পরে সামরিক বাহিনী পারেনি শাসনভার নিতে, একইভাবে আমি বিশ্বাস করি আমরা যে জনগণের যে রাস্তায় থাকি এবং এদের মুখোশকে যদি প্রতিদিন উন্মোচন করে দিই যে তারা কি করতে চাচ্ছে, তাহলে এরাও ভয় পাবে যে এরাও অত্যন্ত সম্মানিত জনাব ইউনূস সাহেবকে সরিয়ে, তার সরকারকে সরিয়ে শাসনভার গ্রহণ করার মতো সাহস হবে না। এটা আমাদের জনগণের উপর ডিপেন্ড করে। ডক্টর মুজিব, আপনি যেন না, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি আরো দুইটা জিনিস। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা